জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। রাইসির হেলিকপ্টারের নাশকতার বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল। জানাবো ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত হামাস। এদিকে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে স্লোভেনিয়া। জানাবো জাপান সাগরে 10 ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। আরও থাকছে জেনারেল বাজওয়াকে বিশ্বাস করাই আমার সবচেয়ে বড় ভুল বলছে ইমরান খান। এদিকে আবারও ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। এবং সর্বশেষ থাকছে দোষী সাব্যস্ত ট্রাম্প, হতে পারে কারাদণ্ড। রাইসির হেলিকপ্টারের নাশকতার বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নাশকতা বা সাইবার আক্রমণ হয়েছিল কিনা সে বিষয়ে প্রতিবেদন দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। 29 মে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে রাইসির হেলিকপ্টারের নাশকতা বা সাইবার আক্রমণের প্রমাণ মেলেনি। বুধবার ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রতিবেদনটি প্রকাশ করেছে। এর আগে পূর্ব আজারবাইজানে একটি জলাধার উদ্বোধনের পর ফেরার পথে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ অন্তত 8 জন হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। এই সময় প্রেসিডেন্ট সহ সবাই নিহত হন। প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং বিধ্বস্ত অংশের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে বিচ্ছুরণের ধরন ও মূল অংশ থেকে খণ্ডিত অংশের দূরত্ব বিবেচনা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে পাহাড়ের ঢালে আঘাতের ফলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে আরও বলা হয়েছে হেলিকপ্টারটিতে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ হিসেবে ঘন কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে সাইবার হামলা বা ইলেকট্রিক ওয়ারফেয়ারের কারণে দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনার সময় হেলিকপ্টারের কমিউনিকেশন বা ফ্রিকোয়েন্সিতে কোনো সমস্যা ছিল না। দুর্ঘটনার মূল কারণ বের করার আগ পর্যন্ত আরও পরীক্ষা ও গবেষণা চলবে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে চলতি মাসের 23 তারিখে প্রথম দেশটির সেনাবাহিনী প্রতিবেদন দাখিল করে। এতে বলা হয় হেলিকপ্টারের ধ্বংসাবশেষে গুলি বা বুলেটের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পাহাড়ের ঢালে আঘাতের কারণেই বিমানে আগুন ধরে যায় বলে নিশ্চিত করে তদন্তকারীরা। ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত হামাস। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত হামাস। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। বৃহস্পতিবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে হামাস এই কথা জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, আমরা আজ যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি। আমরা বলেছি যদি দখলদার বাহিনী গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে তাহলে আমরা একটি পূর্ণাঙ্গ চুক্তি করতে রাজি আছি, যার মধ্যে জিম্মি বিনিময় চুক্তিও থাকবে। হামাস আরও জানায়, এর আগের আলোচনাগুলোতে আমরা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখেছি, যার ফলশ্রুতিতে কাতার ও মিশরের মধ্যস্থকারীদের 6 মে যুদ্ধবিরতি প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আমাদের এই ইতিবাচকতা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এরপর গত 7 মে দক্ষিণ গাজার রাফা শহরে তারা হামলা শুরু করে। প্রসঙ্গত, আন্তর্জাতিক বিচার আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাফা শহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সম্প্রতি এক হামলা একটি শরণার্থী শিবিরে 23 শিশু, নারী, বৃদ্ধ সহ কমপক্ষে 45 জন নিহত হয়। আহত হয় 200 জনেরও বেশি। শরণার্থী শিবিরে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া বোমা ব্যবহার করেছিল ইসরায়েল। মার্কিন গণমাধ্যম CNN এর বিশ্লেষণে এমনটা উঠে এসেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা সহ একাধিক সংবাদ মাধ্যম জানায়, হামলার ঘটনায় অনেকেই জীবন্ত পুড়ে মারা যায়। বোমার আঘাতে শিশুদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। দেখতে পাওয়া যায় মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর লাশও। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে স্লোভেনিয়া। স্বাধীন রাষ্ট্র হিসেবে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গ্লোব এ ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার ইউরোপের 3 দেশ আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে একযোগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এ ঘোষণা দিলেন স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। এক সংবাদ সম্মেলনে রবার্ট গ্লোব বলেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়ার সরকার। তবে সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করতে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার পার্লামেন্টে এই প্রস্তাবের বিষয়ে ভোটাভুটি হবে। গাজায় সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েল সরকারের উপর চাপ সৃষ্টির জন্য কয়েকটি ইউরোপীয় দেশের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই পদক্ষেপ। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী এমন ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কান্স সামাজিক যোগাযোগ মাধ্যমে
এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন তিনি আশা করছেন স্লোভেনিয়ার পার্লামেন্ট সদস্যরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবেন। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতির বিষয়ে স্লোভেনিয়ান পার্লামেন্টে অনুমোদন পেলে তা হামাসকে পুরস্কৃত করা হবে। আমি আশা করছি স্লোভেনিয়ান পার্লামেন্টের সদস্যরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে। গত 28 মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্যদের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগে এই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। গত 28 মে একযোগে ইউরোপীয় 3 দেশের স্বীকৃতি দেওয়ার পরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জাপান সাগরে 10 ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দেশের পূর্ব সীমান্তে জাপান সাগরে একের পর এক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে বলেছে, বৃহস্পতিবার ভোরের দিকে পূর্বাঞ্চলীয় উপকূলে অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। এসব ক্ষেপণাস্ত্র 350 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিবৃতিতে এই ঘটনাকে উস্কানিমূলক উল্লেখ করে আরও বলা হয়েছে, এই ইস্যুতে শিগগিরই যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে আলোচনা করবে সিওল। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছে জাপানও। বৃহস্পতিবার সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো জাপানের সমুদ্রসীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আঘাত এনেছে। উস্কানিমূলক এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। গত সোমবার সিউলে কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্র থেকে মুক্ত করা ইস্যুতে বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এই তিনটি দেশ একটি ত্রিপক্ষীয় আঞ্চলিক জোটের সদস্য। এই জোটের সর্বশেষ বৈঠক হয়েছিল 2019 সালে। সোমবারের এই বৈঠকের কঠোর নিন্দা জানায় পিয়ংইয়ং। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএতে এক বৈঠকে গভীরভাবে উস্কানিমূলক উল্লেখ করে বলা হয়, উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্র সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নির্ধারণ করেছে এবং প্রতিবেশী দেশগুলোর এ ধরনের বৈঠক একেবারেই প্রত্যাশা করে না পিয়ংইয়ং। বৈঠকে নিন্দা জানিয়ে মঙ্গলবার দক্ষিণ কোরিয়া সীমান্তে বেশ কিছু বেলুনও উড়িয়েছিল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নেতৃত্বাধীন প্রশাসন। সেই বেলুনগুলোতে গ্যাসের পাশাপাশি আবর্জনা ভরা হয়েছিল। এর মধ্যে সোমবার যেদিন 3 দেশ ছিল বৈঠক করে, সেদিনই মহাকাশে নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করে উত্তর কোরিয়া, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। কিম জং উন অবশ্য এক ভাষণে পরে জানান, ব্যর্থতা এলেও পিয়ংইয়ংয়ের মহাকাশে স্যাটেলাইট পাঠানোর প্রচেষ্টা জারি রাখবে। প্রসঙ্গত 2016 সালে উত্তর কোরিয়ার পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে সেই নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছেন না কিম জং উন। শুক্রবার এই ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। জেনারেল বাজওয়াকে বিশ্বাস করাই আমার সবচেয়ে বড় ভুল বলছে ইমরান খান। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর কামার জাভেদ বাজওয়াকে বিশ্বাস করা সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছে দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষমতায় থাকার সময় এই ভুলের জন্য তিনি অনুশোচনা করেছেন। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক মেহেদী হাসানকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। ইমরান খান বলেন, নতুন মেয়াদে সেনাপ্রধান হিসেবে থাকতে মিথ্যা ও অসত্য বিষয় ছড়িয়ে দিয়েছেন জেনারেল অবসর বাজওয়া। এজন্যই তাকে দায়ী করেন পিটিআই প্রতিষ্ঠাতা। ইমরান খানের কাছে জানতে চাওয়া হয়, কারাবন্দী হওয়ার জন্য কাকে দায়ী করবেন তিনি। এর জবাবে তিনি বলেন, আমি নিশ্চিত যে এই কঠিন কাজটা জেনারেল বাজওয়াই করিয়েছেন। আমি অন্য কাউকে দায়ী করি না। তিনি খুব নিখুঁতভাবে কাজটি করিয়েছেন। এর মাধ্যমে তিনি নিজেকে একজন প্রতারক হিসেবে উপস্থাপন করলেন। মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিশৃঙ্খলা তৈরি করে তিনি আসলে নিজের পরের মেয়াদ নিশ্চিত করতে চাইছিলেন। ডনের প্রতিবেদনে বলা হয়, 2019 সালে ক্ষমতায় থাকার সময় জেনারেল বাজওয়ার সেনাপ্রধানের 3 বছরের মেয়াদ বাড়িয়ে দিয়েছিলেন ইমরান খান। তখন অবসরে যাওয়ার জন্য মাত্র 3 মাস বাকি ছিল। এরপর 2022 সালে এক সাক্ষাৎকারে ইমরান অনুশোচনা করে বলেন, এভাবে মেয়াদ বাড়ানোটাই তার বড় ভুল ছিল। ইমরানকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জেনারেল বাজওয়া এসব করিয়েছেন। তিনি আমার নামে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। আমেরিকান নেতাদের কাছে আমাকে দেশটির শত্রু হিসেবে উপস্থাপন করেছেন। 2022 সালে একটি সংসদীয় আস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ইমরান খান। গত বছরের আগস্ট থেকে জেলখানায় রয়েছেন তিনি। মোট 4টি মামলায় অভিযুক্ত, তবে এর মধ্যে 2 মামলার কারাদণ্ড বাতিল করা হয়েছে।
তার এই অবস্থার পেছনে সেনাবাহিনীর হাত রয়েছে বলে বরাবরই অভিযোগ করেছে ইমরান খান, কিন্তু তার সেই অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী। আবারও ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও বিশ্বের সবচেয়ে মারাত্মক সামরিক ড্রোন MQ-9 গুলি করে ভূপাতিত করেছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ মারিয়াবের আকাশ থেকে এটি ভূপাতিত করা হয়। MQ-9 আমেরিকার তৈরি সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক চালকবিহীন বিমান। এরকম একটি ড্রোন তৈরিতে আমেরিকার খরচ হয় 300 কোটি টাকারও বেশি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির এয়ার ডিফেন্স ফোর্স বুধবার ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিয়া প্রদেশের আকাশ থেকে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। খবর আল আরাবিয়ার। বিবৃতিতে বলা হয়, স্থায়ীভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিতে গুলি চালানো হয়। এ নিয়ে গত কয়েকদিনের ব্যবধানে ইয়েমেনের দ্বিতীয় MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল। ভারী ও অত্যাধুনিক ড্রোনটি বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার কাজে ব্যবহার করে আসছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন দাবি করে এই ড্রোন যে কোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এবং এটিকে গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়। তবে গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই মডেলের 6টি মার্কিন ড্রোন গুলি করে নামিয়েছে। গত বছরের অক্টোবরে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা শুরু করার 1 মাস পর নভেম্বর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সামরিক অভিযান শুরু করে। প্রতিরোধ অক্ষে যোগদানকারী দেশটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে তারা সামরিক অভিযান শুরু করে, যা এখনও চলছে। এরপর মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইসরায়েলের সমর্থনে ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা চালানোর সানা ঘোষণা দিয়ে ইঙ্গো মার্কিন লক্ষ্যবস্তুতে তাদের হামলার বৈধ লক্ষ্যে পরিণত করে। বুধবারের বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আল্লাহর ইচ্ছায় ইঙ্গো মার্কিন আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ অব্যাহত রাখবে। দোষী সাব্যস্ত ট্রাম্প, হতে পারে কারাদণ্ড। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। আগামী 11 জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে, তবে আইনজ্ঞরা বলছেন তাকে জরিমানা করার সম্ভাবনা বেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের এই আদালত এই রায় দেন। ওই মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রায়ের পর আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটা তার জন্য মর্যাদাহানিকর। তিনি ন্যায় বিচার পাননি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবেন। তবে এটাই কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে একমাত্র মামলা নয়। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে বর্তমানে একটি মামলা চলছে। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস থেকে সরাসরি গোপন নথিপত্র সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। আরও একটি মামলা ঘাড়ি নিয়ে ঘুরছেন তিনি। 77 বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে করা এই মামলার অভিযোগে বলা হয়, 2006 সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেওয়া হয়। তার হাতে এ অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। তবে ব্যবসায়িক নথিপত্রে এই লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন ট্রাম্প।